রাত পোহালে ১৫৬ উপজেলায় দ্বিতীয় ধাপে ভোট। কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম, দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে ব্যালট বাক্স, চরাঞ্চলে থাকছে কোস্টগার্ডের টহল, মাঠে বিজিবি। রাজধানীতে চলবে ব্যাটারি চালিত রিকশা। নিম্ন আয়ের মানুষের জীবিকার কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর নির্দেশনা। নিষিদ্ধ থাকবে মহাসড়কে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। চিনির নিয়ন্ত্রণহীন বাজারের নেপথ্যে এনবিআরের কুটচাল। ৫% দেশি আর ৯৫ হয় আমদানি। শিল্প রক্ষার নামে প্রতি কেজিতে শুল্ক ৪৭ টাকা। এবং ইতালি প্রবাসী ৫০,০০০-এরও বেশি অবৈধ অভিবাসীর বৈধতা নিয়ে শঙ্কা। আইন পাশ হওয়ায় ফিরতে হবে বাংলাদেশে। দিন কাটছে অনিশ্চয়তায়। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। রাত পোহালেই দ্বিতীয় ধাপের ১৫৬ উপজেলায় ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে সরঞ্জাম। দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। আর চরাঞ্চলের নিরাপত্তায় মেঘনায় টহল দেবে কোস্টগার্ড। মোতায়েন করা হয়েছে ৪৫৮ প্লাটুন বিজিবি। মঙ্গলবার ১৫৬টি উপজেলা পরিষদের ভোট। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সোমবার সকালে নিজ নিজ কেন্দ্রের জন্য নির্বাচনী সামগ্রী নিতে যান প্রিজাইডিং কর্মকর্তারা। সেই সঙ্গে নিজেদের দায়িত্ব বুঝে নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। এছাড়া উপকূলীয় অঞ্চলের ৩০টি উপজেলায় আগেই ব্যালট পাঠানো হয়। প্রচারণায় সংঘাত, হুমকি এবং প্রার্থীর পক্ষে জনপ্রতিনিধিদের প্রভাব বিস্তারের অভিযোগ থাকলেও এবারও নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ প্রস্তুতি নির্বাচন কমিশনের। প্রত্যেকটি ইউনিয়ন ভিত্তিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, যার ফলে নজরদারি এবং তত্ত্বাবধান আরও জোরদার হবে। ভোট সুষ্ঠু করতে ৪৫৮ প্লাটুন বিজিবির পাশাপাশি এবারও দুর্গম চরাঞ্চলের ভোটারদের নিরাপত্তা দিতে মেঘনায় মোতায়েন রয়েছে কোস্টগার্ড। অবশ্যই আমরা একটা সুন্দর, গ্রহণযোগ্য এবং সবাই প্রশংসা করে এবং একটা নির্বাচন উপহার দেব। নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের একাধিক প্লাটুন, উচ্চগতি সম্পন্ন বোট এবং জাহাজ সর্বদা টহলরত রয়েছে। দ্বিতীয় ধাপের নির্বাচনে ২৪টি উপজেলায় ভোট গ্রহণ হবে ইভিএমে, আর বাকিগুলোতে ভোটাধিকার প্রয়োগ হবে স্বচ্ছ ব্যালট বক্সে। কনক আজাদ, সময় সংবাদ। দুর্নীতির কারণে সরকারের বিরুদ্ধে পুরো দেশে ক্ষোভের বিস্ফোরণ ঘটবে দাবি করে বিএনপি নেতারা বলছেন, জাতীয় নির্বাচনের মতো উপজেলার ভোটেও জনগণ কেন্দ্রে যাবে না। আর আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি করার জন্য নয়, অপরাধের দায়ে জেলে ঠিকানা হয়েছে দুর্বৃত্তদের। টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যদিও ক্ষমতাসীনদের দুর্নীতি ও নির্যাতনের অভিযোগ করে সমালোচনা মুখর বিএনপি। দলটির নেতারা বলছেন, অধিকার হরণ করায় সরকারের প্রতি জনগণের যে ক্ষোভ তৈরি হয়েছে তা শিগগিরই বিস্ফোরিত হবে। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, উপজেলা নির্বাচনও বর্জন করবে জনগণ। বিএনপির সকল নেতাকর্মীকে জেলে পুরে তারা একটা নির্বাচন করেছে। জাতীয় সংসদ নির্বাচন জনগণ বয়কট করেছে বিএনপি এবং বিরোধী দলের ডাকে। উপজেলা নির্বাচনও জনগণ বয়কট করেছে। যেহেতু সরকার অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার পথে, অন্যান্য সেক্টরও বিশেষ করে শ্রমিক শ্রেণীর মধ্যে এই অসন্তোষ কমে আরও ছড়িয়ে পড়ছে। বিভিন্ন পেশায় খেটে খাওয়া মানুষের মধ্যে এই ধরনের বিস্ফোরণ আরও সামনের দিকে আমরা দেখতে পাবো। এটি এই সরকারের দুঃশাসন বা ম্যানেজমেন্টের ব্যর্থতার ফল। এদিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতির নামে যারা জনগণের সম্পদ ধ্বংস করে তারাই জনবিচ্ছিন্ন দল। বিএনপিকে নয়, বরং যারা অপরাধ করেছে সেই দুর্বৃত্তদের জেলে পাঠানো হয়েছে। বিএনপির কোন নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠাইনি, পাঠিয়েছি অপরাধী আস্তানা, অপরাধী ঠিকানা জেল। তারা হচ্ছে দুর্বৃত্ত, অগ্নিসন্ত্রাসী। তারা কি নিরপরাধ? আন্দোলনের নামে কোনো ধরনের নাশকতা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট সর্বনিম্ন থাকার পরেও মাত্রাতিরিক্ত শুল্ক হারের কারণে দেশের বাজারে চিনির কেজি ১৪০ টাকা। প্রতি কেজি পরিশোধিত চিনিতে ৪৮ টাকা এবং অপরিশোধিত চিনিতে ৪৫ টাকা শুল্ক আদায় করছে কাস্টমস কর্তৃপক্ষ। দেশীয় চিনি শিল্পকে রক্ষায় বাড়তি শুল্ক হার আরোপ করা হলেও তা চাহিদার মাত্র ৫% পূরণ করছে।
বাকি 95 অর্থাৎ 20 লাখ মেট্রিক টন চিনি আমদানি করা হয়। এ অবস্থায় আমদানি শুল্ক কমিয়ে আনার দাবি মিল মালিক সহ ব্যবসায়ীদের। সাক্ষাৎপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। বিশ্ববাজারে এই মুহূর্তে প্রতি মেট্রিক টন র সুগার বিক্রি হচ্ছে 580 থেকে 600 মার্কিন ডলার, আর রিফাইন্ড সুগার বিক্রি হচ্ছে 700 মার্কিন ডলার হিসেবে। সেই অনুযায়ী দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি মণ চিনি বিক্রি হচ্ছে 4500 টাকা, আর কেজি পাইকারি পর্যায়ে 122 টাকা 50 পয়সা। বাংলাদেশে বছরে 22 লাখ মেট্রিক টন চিনির চাহিদার 20 লাখ মেট্রিক টনই চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশ থেকে আমদানি করা হয়, আর 60 থেকে 70 হাজার মেট্রিক টন চিনির যোগান আসে দেশি আখ থেকে। ব্যবসায়ীদের অভিযোগ, চিনির দাম নিয়ন্ত্রণে না আসার মূল কারণ অতিরিক্ত শুল্ক হার। যে চিনিগুলো অবৈধভাবে আসতেছে, যার দরুন আমাদের দেশীয় শিল্প এবং বেসরকারি শিল্পগুলো একদম মরার উপর বসে গেছে। ওরা একদম কোনো সরকারের রাজস্ব হারাচ্ছে। দেশীয় যে চিনি শিল্প রয়েছে তাদের স্বার্থের কথা মাথায় রেখে জাতীয় রাজস্ব বোর্ড অথবা আমাদের নীতি নির্ধারণী আছেন, তারা শুল্ক হারটা নির্ধারণ করে থাকেন। অথচ প্রতিবেশী দেশ ভারতের বাজারে মাত্র 48 রুপিতে মিলছে 1 কেজি চিনি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট এলাকার একটি খুচরো মুদি দোকানে, এবং এই মুদি দোকানে আমি সর্বোচ্চ ভালো মানের 1 কেজি চিনি নিলাম, এবং সেই চিনির দাম ভারতীয় মুদ্রায় 48 রুপি, আর যেটি বাংলাদেশি টাকায় হিসেব করলে দাঁড়াবে 66 থেকে 67 টাকা। চলতি অর্থ বছরের 10.5 মাসে 12,193 কোটি টাকা মূল্যের 17,63,000 মেট্রিক টন চিনি আমদানি হয়েছে। উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারত থেকে আসছে হাজার হাজার মেট্রিক টন চিনি, আর এর ফলে দেশের চিনির বাজার ক্রমশ অস্থির হয়ে উঠছে। ক্ষতির মুখে পড়ছে দেশীয় মিলগুলো। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে মনিটরিং জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পণ্য সরবরাহ স্বাভাবিক থাকার পরও দাম বাড়ার প্রবণতা থাকায় মন্ত্রিসভায় বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সচিব মাহবুব হোসেন। বাজারে নিত্য প্রয়োজনীয় কোনো পণ্যেরই উৎপাদন, আমদানি ও সরবরাহে বড় কোনো ঘাটতি নেই। চাহিদা বিবেচনায় নিয়ে গত রমজানে বেশ কয়েকটি পণ্যের আমদানি শুল্ক কমানো হয়েছে। মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরপরও দফায় দফায় বাড়ছে নিত্যপণ্যের দাম। এ অবস্থায় বাজার মনিটরিং জোরদার করতে আবারও নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব সরকার প্রধানের নির্দেশনার কথা জানান। কিছু কিছু পণ্যে বাজারে সাপ্লাই কোনো ক্রাইসিস না সত্ত্বেও মূল্যবৃদ্ধির যে প্রবণতা দেখেছেন, বাজার মনিটরিংটা দিকে জোরালোভাবে নজর দিতে বলেছেন। বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা 2024-এর খসড়ার অনুমোদন দেয়া হয়। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে কয়েকটি ক্ষেত্রে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পুরস্কার প্রদান করা যাবে। দেওয়া হবে 50 গ্রাম ওজনের 18 ক্যারেটের একটি পদক এবং 1 লক্ষ মার্কিন ডলার সমমূল্যের। এটি প্রতি 2 বছরে একবার দেওয়া হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের 1,05,000 টাকা এবং অন্যান্য নির্বাচন কমিশনারের 95,000 টাকা মাসিক বেতন নির্ধারণ করে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার পারিতোষিক ও বিশেষাধিকার আইন 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিশেষ ভাতা হিসেবে তারা উভয় তাদের মূল যে বেতন তার 50%। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কোচ সংকট কাটাতে 1300 কোটি টাকায় 200 ব্রডগেজ বগি কিনছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার বিকেলে রেল ভবনে ভারতীয় প্রতিষ্ঠান রাইটসের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 20 মাসের মধ্যে বগিগুলো দেশে আসবে বলে জানিয়েছেন মন্ত্রী। বেশিরভাগ রুটেই আসনের চেয়েও কয়েক গুণ বেশি হয় দাঁড়িয়ে থাকা যাত্রী। এমনকি কোচ সংকটে ট্রেন চালানোও সম্ভব হচ্ছে না কয়েকটি নতুন রেলপথে। এমন বাস্তবতায় কোচ সংকট দূর করার উদ্যোগ নেয় মন্ত্রণালয়। এর অংশ হিসেবে 200 বগি কেনা হচ্ছে বলে জানান মন্ত্রী। রেলের জন্য আরও কোচ কিনতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান মন্ত্রী। জরুরি ভিত্তিতে ক্যারেজ দরকার, বিশেষ করে 2টা সেট, তাই তো
2টা সেট আমাদের এই 2 মাসের মধ্যে যদি আপনারা দিতে পারেন আমাদের সবচেয়ে ভালো হয়। আমাদের আরও বগি লাগবে। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, আমি আর সচিব মহোদয়। আপনারা এইগুলো সাপ্লাই হলে আমার মনে হয় আর একটা প্রকিউরমেন্টে আমরা যেতে পারবো। ফুলের মালা দিয়ে বরণের 30 দিন পর ডিপজলের চেয়ার টান দিলেন নিপুণ। এই চিত্রনায়িকার আবেদনে ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছেন উচ্চ আদালত। একই সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের অনিয়ম তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবী বলছেন, ডিপজল ছাড়া অন্যদের দায়িত্ব পালনে কোনো বাধা নেই। নিপুণের দেয়া ফুলের মালা যে ডিপজলের গলার কাটা হয়ে দাঁড়াবে হয়তো কেউ ধারণাই করতে পারেনি। সেদিন নিপুণের হাসির আড়ালে যে প্রতিশোধের আগুন জ্বলছিল তার আঁচ পাওয়া গেল 25 দিন পর। শিল্পী সমিতির এবারের নির্বাচনে ভোট কেনা, প্রভাব বিস্তারের পুরনো অভিযোগে গত 15 মে ডিপজলের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা ঠুকে দেন নিপুণ আক্তার। শোচনীয় পরাজয় হওয়া এই ভোটের ফলাফল বাতিল চাওয়ার পাশাপাশি নির্দেশনা চাওয়া হয় নতুন করে নির্বাচনের। সব শুনে নবনির্বাচিত সম্পাদক মনোহর হোসেন ডিপজলের দায়িত্ব পালনের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। নির্দেশ দেওয়া হয়েছে ডিপজলের বিরুদ্ধে আনা আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচনের অনিয়ম তদন্তের। সভাপতি এবং সাধারণ সম্পাদক এই 2টা পদের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল, কিন্তু অভিযোগের যে সিরিয়াসনেস সেটা ছিল বেসিক্যালি রেসপন্ডেন্ট নাম্বার 10 মনোহর হোসেন ডিপজলের বিরুদ্ধে, এবং আদালত শুধুমাত্র একটা পদের উপরে স্থগিতাদেশ দিয়েছে। তার ভাগ্যে খারাপ কিছু হতে যাচ্ছে হয়তো আন্দাজ করেছিলেন মনোহর হোসেন ডিপজল, তাই তো আদালতে পাঠিয়েছিলেন আইনজীবীকে, কিন্তু আদালত তার কোনো বক্তব্য না শুনে তাকে বসিয়ে দিয়েছেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আবেদন করতে পারবেন ডিপজল। চেম্বার আদালত থেকে স্থগিতাদেশ না পেলে তার চেয়ারে বসা না বসার বিষয়টি দীর্ঘমেয়াদে ঝুলে যাবে। যা দেখার দেখছো, অনেক কেস খেলবা, আসো। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। টানা 13 বছর ধরে চলা তথ্য প্রযুক্তি খাতের কর ছাড় সুবিধা বহাল থাকছে আগামী বাজেটেও। তবে বাজেট ঘোষণায় কবে থেকে এ খাতে কর বসবে তার সুস্পষ্ট বার্তা দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। কর অব্যাহতির সুবিধা বহাল থাকলে তথ্য প্রযুক্তি খাত থেকে $5 বিলিয়ন রপ্তানি আয় সম্ভব বলে দাবি করেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে বেসিস আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন সরকারের নীতি নির্ধারকরা। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে 2011 সাল থেকে তথ্য প্রযুক্তি খাতের 27টি ডিজিটাল সেবায় কর অব্যাহতি সুবিধা দিয়ে আসছে সরকার। 13 বছর ধরে চলা কর ছাড়ের এই সুবিধা শেষ হচ্ছে আগামী 30 জুন। কর ছাড়ের এই সুবিধার মেয়াদ বাড়ছে নাকি শেষ হচ্ছে তা দিয়ে দোলাচল চলছে কয়েক মাস ধরেই। সোমবার বেসিসের অনুষ্ঠানে বিষয়টি তুলে ধরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, কর অব্যাহতি তুলে নিলে সংকটে পড়বে প্রযুক্তি খাত। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সাথে অনুরোধ করব 30 সাল পর্যন্ত 31 সাল পর্যন্ত এই ট্যাক্স এক্সাম্পশনটা আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে আমার বিশ্বাস আমাদের এই সফটওয়্যার সেক্টর থেকে আমরা ইনশাল্লাহ $5 বিলিয়ন আমরা রপ্তানি আয় অর্জন করতে পারব। তবে অনুষ্ঠানে কর ছাড়ের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান সালমান এফ রহমান। বলেন, আসছে বাজেটেও করমুক্ত থাকবে প্রযুক্তি খাত, তবে দীর্ঘমেয়াদে কর ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্যাক্সে যেটা হয়েছে, আমি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলাম, যেহেতু উনি আমাকে কথাটা বলেছেন হ্যাঁ আমরা আস্তে আস্তে কমাবো, আই থিঙ্ক একটা প্ল্যান দেওয়া হবে এই বাজেটে, অন্তত এই প্ল্যানটা জানিয়ে দেওয়া হবে যে আমরা ট্যাক্স এখন ধার্য করছি না, কিন্তু করব আগামী 2 বছর পরে বা 4 বছর পরে, সো দ্যাট ইউ নো হোয়াট ইজ গোইং অন। অনুষ্ঠানে আগামী 1 বছরের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সব সেবা অনলাইনে দেওয়া হবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এক সাগরে 2 নিয়ম, মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞার কবলে দেশের জেলেরা। তবে একই সময় অবাধে জাল ফেলবেন ভারতীয়রা। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অভিন্ন সময়ে নিষেধাজ্ঞা না দিলে মিলবে না সুফল। মৎস্য বিভাগ বলছে, দেশের জলসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর থাকবে নৌবাহিনী। সাগরে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা থাকায় কক্সবাজার উপকূলে ট্রলার নিয়ে ফিরছে জেলেরা। এছাড়া বন্ধের কারণে হাজার হাজার ট্রলার আছে নোঙর করে।
কষ্টের সংসারে ঠিকমতো সরকারি সহায়তা না মেলায় যেমন নেই ক্ষোভের শেষ, তেমনি বাংলাদেশের জেলেরা নিষেধাজ্ঞায় মাছ ধরতে না পারলেও ভারতীয়রা ঠিকই অবাধে মাছ শিকার করছে, এ নিয়েও রয়েছে আক্ষেপ। সাগরে দুই নিয়ম হয় কিভাবে যদি ইন্ডিয়ানরাও ইন্ডিয়ার সাথে এক লগে মিলেই বাংলাদেশের ট্রলারে মাছ ধরতে পারবো না, ইন্ডিয়ার ট্রলারে মাছ ধরবো, বিচার তো সবার জন্য এক সমান। বিশেষজ্ঞরা জানান ভারতীয় মিয়ানমারের সঙ্গে সমন্বয় করে অভিন্ন সময় নির্ধারণ করা না হলে নিষেধাজ্ঞার সুফল মিলবে না। ইন্ডিয়া বা মায়ানমারের সাথে কথা বলে এমন একটা সময় নির্ধারণ করতে হবে যেন একই সময়ে ব্যানটা হয়। আদারওয়াইজ আমাদের জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু অন্য জেলেরা কিন্তু লাভবান হচ্ছে, মাছ নিয়ে চলে যাচ্ছে। মৎস্য বিভাগ জানায় নিষেধাজ্ঞাকালে দেশের জলসীমায় অন্য দেশের জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর থাকবে নৌবাহিনী। আমাদের জেলেরাও যেখানে সাগরে মাছ ধরা থেকে বিরত থাকবে, অন্যান্য দেশের ট্রলারগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের নৌবাহিনী সচেষ্ট রয়েছে। 23 জুলাই পর্যন্ত 65 দিন কর্মহীন অবস্থায় ঘাটে থাকতে হবে ভোলা, কক্সবাজার, বরগুনা ও পটুয়াখালীতে নিবন্ধিত প্রায় 2.5 লাখ জেলে। এ সময় নিবন্ধিত প্রতি জেলে পাবেন 86 কেজি করে চাল। লাবিব হাসান, সময় সংবাদ। ইতালি প্রবাসী 50,000-এরও বেশি অবৈধ অভিবাসীর বৈধতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ইতালিও অবৈধদের আশ্রয় না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আইন পাশ করায় স্বদেশে ফিরে আসতে হতে পারে অভিবাসীদের। উদ্বেগ জানিয়ে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসীরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হল বিশ্ব সংস্কৃতির অনন্য পথ সংস্কৃতির উৎসব 2024। উৎসবে স্বাগতিক জার্মানি ছাড়াও বিশ্বের নানা দেশের সঙ্গে বাংলাদেশের উপস্থিতি ছিল সগৌরবে। সর্বস্তরে দর্শনার্থীদের মুগ্ধ করে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশনাও। বার্লিন থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। যুদ্ধ বিগ্রহের কারণে বিশ্বের নানা প্রান্তে যে অস্থিরতা চলছে তা বন্ধ করে শান্তির প্রত্যাশা জানিয়েছে বাংলাদেশের উদীচী শিল্পগোষ্ঠী ফ্রান্স সংসদ। বাংলা নববর্ষ বরণকে কেন্দ্র করে খাবার সহ দেশীয় নানা আয়োজনে মুগ্ধ করে প্রবাসী বাংলাদেশিদের, পাশাপাশি স্থানীয়দেরও। প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলে মেয়েদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা, আবৃত্তি সহ বিভিন্ন পরিবেশনের মধ্য দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ফ্রান্স সংসদ উদযাপন করে বর্ষবরণ 1431। রাজধানী প্যারিসের স্থানীয় একটি হলে রোববার আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে ছিল মঙ্গল শোভাযাত্রা। এতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় ফরাসিরাও অংশগ্রহণ করেন। পরে মঞ্চে একে একে অনুষ্ঠিত হয় নাটক, নাচ, গান সহ অন্যান্য পরিবেশনা। এতে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। আবহমান বাঙালির শেকড়ের এই অনুষ্ঠানে ছিল শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও। আয়োজকরা জানিয়েছেন, যুদ্ধ বিগ্রহের ফলে যে অশান্তি চলছে এই অনুষ্ঠান থেকে তারা শান্তির প্রত্যাশা করেন। নানা কারণে অনেক অজুহাতে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধের ডামাডোল, যুদ্ধ হচ্ছে, নিরীহ মানুষ মারা যাচ্ছে। এই সাধারণ মানুষ এবং নিরীহ মানুষের মৃত্যু আমরা আর চাই না। আমরা যুদ্ধের বিরুদ্ধে, শান্তির জন্য। বাংলা বর্ষবরণের উৎসবের এই অনুষ্ঠানের নানা আয়োজন আর দেশীয় খাবার মুগ্ধ করে উপস্থিত প্রবাসীদের। খুবই ভালো লাগছে, খুবই এনজয় করছি, মনে হচ্ছে বাংলাদেশেই আছি। বৈশাখী মেলা আমরা এটার জন্য ওয়েট করি, এই মেলাটার জন্য, এবং আমাদের এখানে আমরা দেশীয় সব খাবার দাবার নিয়ে আসছি। অনুষ্ঠানে স্থানীয় মেয়র সহ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা উপস্থিত ছিলেন। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। ইতালি প্রবাসী 50,000-এরও বেশি অবৈধ অভিবাসীর বৈধতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ইতালিও অবৈধদের আশ্রয় না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আইন পাশ করায় স্বদেশে ফিরে আসতে হতে পারে অভিবাসীদের। উদ্বেগ জানিয়ে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসীরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ইতালি সরকার ও ইউরোপীয় ইউনিয়নের নতুন আইন অনুমোদনের পর দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের বৈধতা পাওয়ার পথ অনেকটাই বন্ধ হয়ে গেছে। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, এই আইন যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করছে।
অবৈধদের করোনাকালে বৈধ করে নেবার পর এখন পর্যন্ত শুধুমাত্র সাগরপথেই 42,965 জন বাংলাদেশি ইতালিতে এসেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ইতালিতে 50,000-এরও বেশি বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছে। কট্টর ডানপন্থী মেলোনি সরকার ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসী ঠেকাতে নানা ধরনের কর্মসূচি এবং আইন অনুমোদন করে আসছে। অবৈধদের আলবেনিয়া পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তবে আলবেনিয়ায় আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হলে অবৈধদের স্বদেশে ফেরত পাঠানো হতে পারে। এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইউরোপের পার্লামেন্ট একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আইনটা আগেই ছিল, সেটা তারা এখন নতুন করে পাস করছে যে ইটালিতে অবৈধদেরকে আর বৈধ করা যাবে না, ইউরোপের আইন মেনে চলতে হবে। ইউরোপ এবং ইতালি সরকার কঠিন অবস্থানে তাদের আলবানিয়া অথবা অন্য কোনো দেশে পাঠানোর জন্য, তাতে আমরা বাংলাদেশিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হব। মেলোনি সরকারের প্রভাবশালী মন্ত্রীরা বলছেন আর কোনো অবৈধ অভিবাসীকে ইতালিতে আশ্রয় দেবে না তারা। এরই মধ্যে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে দেশটি। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপের ড্রেস রিহার্সাল। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে টাইগাররা। এই সিরিজ দিয়েই বিশ্ব আসরে নিজেদের সেরা একাদশ বাছাইয়ের কাজ শেষ করার কথা চান্ডিকা হাথুরা সিংয়ের। তাই ব্যাটিং অর্ডার নিয়ে এখানে হতে পারে পরীক্ষা নিরীক্ষা। তবে সিরিজ জয় নিয়ে কোনো টালবাহানা চায় না টিম ম্যানেজমেন্ট। হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে রাত 9টায়। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা ছিল বিশ্বকাপের প্রস্তুতির শুরু, কিন্তু সিরিজ জিতলেও টি-20-র খোরাক মেটেনি সেই সিরিজে। উল্টো শান্তলিনন্দের ফর্মহীনতা দুশ্চিন্তায় ফেলে দেয় টিম ম্যানেজমেন্টকে। ট্রু উইকেটে বোলাররাও খাবি খান প্রতিপক্ষকে আটকাতে। প্রস্তুতির সিরিজটা তাই শেষ হয় একগুচ্ছ শঙ্কা নিয়ে। যদিও টিম ম্যানেজমেন্ট কখনোই মানতে চায়নি সে শঙ্কার কথা, বরং আত্মবিশ্বাসের বুলিয়া উড়ে গেছেন সব সময়। এবার পরীক্ষার পালা। হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামার আগে 2টো অনুশীলন সেশন পেয়েছে টাইগাররা। সেখানেই শিষ্যদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছেন কোচিং প্যানেলের সদস্যরা। এই সিরিজ থেকে মূলত বিশ্বকাপের উইকেট এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে লাল সবুজ ম্যানেজমেন্ট। সঙ্গে নিজেদের সেরা একাদশটাকেও ঠিক করে ফেলতে চান তারা। সে ধারাবাহিকতায় 3 ম্যাচেই পরীক্ষা নিরীক্ষা করবে টিম বাংলাদেশ। প্রথম ম্যাচে আরও একবার ওপেনিংয়ে ফিরতে পারেন লিটন দাস। তানজিদ তামিমকে বিশ্রাম দিয়ে সৌম্যর সঙ্গে তার জুটিটাকেও বাজিয়ে দেখবেন হাথুরু। সঙ্গে শান্তর একটা ভালো ইনিংসেরও অপেক্ষায় তারা। বোলারদের জন্য বড় পরীক্ষা অপেক্ষা করছে এই ভেন্যুতে, কারণ ইতিহাস বলছে রান প্রসবা উইকেটই এখানকার বৈশিষ্ট্য। প্রেরি ভিউতে এখন পর্যন্ত খেলা 4টি টি-20তেই রান উঠেছে বেশ, সর্বোচ্চ 230 আর সর্বনিম্ন দলীয় রান এখানে 132। টস খুব বড় ফ্যাক্টর হবে না, কারণ পরিসংখ্যান বলছে আগে পরে ব্যাট করে জয়ের সংখ্যাটা এখানে সমান সমান। প্রথম ইনিংসে যখন গড়ে রান আসে 172, তখন দ্বিতীয় ইনিংসে রানের পরিমাণ 161। বাংলাদেশের জন্য বড় ভাবনা হতে পারে যুক্তরাষ্ট্রের কোচিং প্যানেল, যার নেতৃত্ব দিচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টুয়ার্ট ল। 2 দফায় বাংলাদেশের জাতীয় দল এবং বয়সভিত্তিক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে টাইগারদের এই দলটার সবাইকে খুব ভালো করেই চেনেন তিনি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। আসন্ন টি-20 বিশ্বকাপে সাকিব মাহমুদুল্লাহর উপর বাজি ধরছেন মাশরাফি বিন মুর্তজা। নির্দিষ্ট করে কিছু না বললেও অভিজ্ঞ 2 ক্রিকেটার থাকা বিশ্বকাপে ভালো কিছুর প্রত্যাশায় সাবেক অধিনায়ক। শুধু নেপাল নেদারল্যান্ডস নয়, গ্রুপ পর্বের সব ম্যাচই টাইগারদের জেতা উচিত বলে মন্তব্য করেছে নড়াইল 2 আসনের সংসদ সদস্য। অলরাউন্ডার কি কম হয়ে গেল আমাদের? টিম দেখিনি, একদমই দেখিনি, না জানি না কারা দেখি নাই। এক সময় বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা মাশরাফি এখন দেখেন না বাংলাদেশের খেলা। বিশ্বকাপ মিশনে কারা গেছেন সেটাও জানা নেই সাবেক অধিনায়কের। গণমাধ্যম কর্মীদের কাছ থেকে জেনে নিলেন বিশ্বকাপ স্কোয়াডে কারা আছেন। সাকিব নবম আর মাহমুদুল্লাহ খেলবেন নিজের 8ম বিশ্বকাপ। অভিজ্ঞতায় ঋদ্ধ এই দুজনই ভরসা দিচ্ছে সাবেক অধিনায়ককে। সাকিবকে নিয়ে আলাদা করে তো বলার কিছু নাই, সবসময় বেস্ট পারফরমেন্স সবাই আশা করবো কাছ থেকে, এটাই তো খেলতে চাই, ফিরে আসার কি আছে, নতুন করে রিয়াদ এরকমই খেলতো। এবার বড় কিছু স্বপ্ন না দেখলেও অন্তত সুপার 8-এ খেলতে চায় বাংলাদেশ। এবারের দল নিয়ে আশাবাদী মাশরাফিও। দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার সাথে তো জেতা উচিত। দক্ষিণ আফ্রিকার সাথে তো সিরিজ জিতে এসেছে একবার, এখন ওইদের সাথেও যদি আপনি হারার চিন্তা করেন তাহলে তো কঠিন হবে কাজটা।
অবশ্যই আমি চিন্তা করছি এই দুইটার একটা থেকে জিতে ওগুলোকে হারিয়ে, আর ওয়াই নট যে দক্ষিণ আফ্রিকা দুইটাকেই চিন্তা করা যায় হারাইতে পারবে না। আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক, বাট রিয়েলিস্টিকলি ভাবতে হবে কেমন খেলছে ওখানে, উইকেট কেমন, কন্ডিশন কেমন, দল কেমন ফর্মে আছে, প্লেয়াররা কেমন খেলছে, সব কিছু মিলে হয়তো বা প্রথম রাউন্ড পার করতে পারলে তখন একটা আইডিয়া হবে। তো আগাম তো কিছু বলা যাচ্ছে না। আগামী 1 জুন থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপের নবম আসর। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ ক্রিকেট জয়ের চেয়ে অলিম্পিকে পদক জেতা বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন হবে বলে মন্তব্য করেছেন সাবেক টাইগার অধিনায়ক জাতীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। তাই শুধু ক্রিকেটই নয়, দেশের সব খেলার প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ নড়াইল এক্সপ্রেসের। এদিকে সঠিক বিনিয়োগের কারণে কাবাডি টুর্নামেন্ট সুফল পাচ্ছে বলে মনে করছেন ম্যাশ। বাংলাদেশ ক্রিকেটে বড় এক নাম মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটকে বিদায় জানিয়ে এখন জনপ্রতিনিধির দায়িত্ব নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ব্যস্ততায় ক্রিকেটের সঙ্গে বেড়েছে দূরত্ব। বর্তমানে জাতীয় সংসদ সদস্যের হুইপ তিনি, দায়িত্বে আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও। তবে হাজারো ব্যস্ততা ভুলে যান যখন প্রসঙ্গ আসে খেলাধুলার। মাশরাফি বিন মুর্তজা এবার বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির প্রচারে এগিয়ে এলেন মাশরাফি। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক টাইগার অধিনায়ক। কাবাডি টুর্নামেন্টে সঠিক বিনিয়োগের কারণে সুফল পাচ্ছে বলে মন্তব্য করেন নড়াইল এক্সপ্রেস। কাবাডি টুর্নামেন্টে যেমন এখন ইনভেস্টমেন্ট, যেমন এই একটা টুর্নামেন্টে 5 কোটি 5.5 কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে। তো দ্যাট মিনস এই গেমসটা দেখবেন আস্তে এবং লাস্ট 3বার চ্যাম্পিয়ন হয়েছে, যেটা আমরা জানি। তো এটা তো এই কারণে উঠে আসছে। ক্রিকেট ছাড়াও দেশের সকল খেলার প্রতি গুরুত্ব প্রদান করার কথা বলেন ম্যাশ। সকল স্পোর্টসে বিনিয়োগ বাড়ানোর আহ্বান তার। সবসময় আমি বলে এসেছি টোটাল স্পোর্টসকে গুরুত্ব দেওয়ার কথা আমি বলে এসেছি। টোটাল স্পোর্টস বলতে যতগুলো খেলা আছে, এখন বাংলাদেশের ক্রিকেট বোর্ড ম্যাক্সিমাম স্পন্সরশিপের উপর চলে, তাই না? এখন অন্যান্য স্পোর্টসে কেউ স্পন্সর এইভাবে করতে যাচ্ছে না। তাই স্পন্সর না করলে তো আপনি পারবেন না। এখানে হ্যাভ টু বি থার্ড পার্টি, আদারওয়াইজ এটা ভেরি ডিফিকাল্ট। বাংলাদেশের জন্য অলিম্পিক বড় একটা স্বপ্ন। বলার মতো একমাত্র এশিয়ান গেমসে রয়েছে একটি ব্রোঞ্জ, সেটাও 1986 সালে। তাই অলিম্পিক নিয়ে অনেক প্রত্যাশা মাশরাফির। ক্রিকেটের চেয়ে অলিম্পিক অর্জনই বড় সাবেক টাইগার অধিনায়কের কাছে। সারা পৃথিবীতে সবথেকে বড় টুর্নামেন্ট অলিম্পিক। এখন সেইখানে অলিম্পিকে আমরা হিটেই টিকছি না এখনো। তো আজকে যদি আমরা এইখানে যদি এই পদকগুলো পাওয়ার অবস্থায় যেতে পারি, তো এইটা আমার মনে হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা বিগেস্ট নিউজ হবে এটা, যদি অলিম্পিকে আমরা কিছু করতে পারি। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া জিতেছে, খুব সারা পৃথিবীতে নাম হয় না। সো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এত বড় কিছু না, অথবা বাংলাদেশের জন্য এটা বিরাট কিছু হবে, কিন্তু অলিম্পিক যদি হয় সেটা বাংলাদেশের নাম সারা বিশ্বে ছড়াবে। দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে পৃষ্ঠপোষকদের ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন মেশ। স্পোর্টস মানেই তো। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ইতালির ভেনিসে উদ্বোধন করা হলো এসি ভেনিস বাংলা ফুটবল ক্লাব। সে সঙ্গে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে ক্লাবটির জার্সি। ফুটবলের দেশ ইতালিতে আগামী বাংলাদেশের শিশুদের খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন ক্লাবটির প্রতিষ্ঠাতা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ভেনিসের প্রাক্তন মেয়র ও বর্তমান ইতালীয় পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির সদস্য। ইতালির বুকে সঠিক নিয়মে বাংলাদেশি মালিকানায় ফুটবল ক্লাব চালু করায় ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব মনোয়ার ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এই উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে বলে আশাবাদী আয়োজকরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রাত পোহালে 156 উপজেলায় দ্বিতীয় ধাপে ভোট। কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম, দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে ব্যালট বাক্স। চরাঞ্চলে থাকছে কোস্টগার্ডের টহল, মাঠে বিজিবি। এবং রাজধানীতে চলবে ব্যাটারি চালিত রিক্সা। নিম্ন আয়ের মানুষের জীবিকার কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর নির্দেশনা। নিষিদ্ধ থাকবে মহাসড়কে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।